মুখ খুললেন বারাক ওবামা, মিনেসোটায় ফেডারেল অভিযান নিয়ে উত্তেজনায় বিতর্ক বিশ্বমঞ্চে। ইউরোপকে রক্ষা করছে ইউক্রেন, অরবানকে কড়া আক্রমণ জেলেনস্কির। চাপের মুখে চীনের উৎপাদন ও অর্থনীতি, রোবট ও এআই এর আশা খুঁজছে দেশটি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিনেসোটায় আইসিই অভিযানের সমালোচনা করে বলেন, কিছু ফেডারেল এজেন্টের আচরণ স্বৈরাচারী রাষ্ট্রের মতো। ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ জানান। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, অভিযানটি অপরাধীদের লক্ষ্য করে চালানো হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এটি সেই আমেরিকা নয় যেটিতে আমরা বিশ্বাস করি, এ বার্তায় দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মিনেসোটায় আইসিইউ অভিযানের কড়া সমালোচনা করে তার অভিযোগ, কিছু ফেডারেল এজেন্টের আচরণ স্বৈরাচারী রাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 14 ফেব্রুয়ারি রাজনৈতিক বিশ্লেষণ ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, ফেডারেল সরকারের কিছু সদস্যের নিয়ন্ত্রণহীন ও জবাবদিহিহীন আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। অতীতে এমন দৃশ্য সাধারণত কর্তৃত্ববাদী দেশগুলোতে দেখা গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, মিনেসোটায় কয়েক সপ্তাহ ধরে চালানো বিশেষ অভিযানে হাজারো ফেডারেল এজেন্ট অংশ নেন এবং তা ছিল অপরাধীদের লক্ষ্য করে পরিচালিত। তবে অভিযানের সময় দুটি প্রাণঘাতী গুলির ঘটনা দেশ জুড়ে বিক্ষোভ ও ক্ষোভের জন্ম দেয়। পরে সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান অভিযান সমাপ্তির ঘোষণা দেন। ওবামা বলেন, তীব্র শীত উপেক্ষা করে সাধারণ মানুষের শান্তিপূর্ণ ও সংগঠিত প্রতিবাদ তাকে আশাবাদী করেছে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রের শক্তি, একথা পুনর্ব্যক্ত করে তিনি রাজনৈতিক সংস্কৃতিকে শালীনতা ও দায়িত্ববোধে ফেরানোর আহ্বান জানান। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি বিতর্কিত পোস্টেরও সমালোচনা করেন, যেখানে তাকে ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে অবমাননাকর ভাবে উপস্থাপন করা হয়েছিল। বার্লিনে এক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে তীর্যক ভাষায় সমালোচনা করেন। তিনি দাবি করেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন লড়াই করছে বলেই ইউরোপ আজ নিরাপদ। জেলেনস্কি বলেন, রাশিয়ার হুমকি ঠেকানো গেলে মলদোভা ও রোমানিয়া স্বাধীনভাবে এগোতে পারবে এবং হাঙ্গেরিকেও রুশ সামরিক চাপের কথা ভাবতে হবে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাশিয়ার হুমকি না থাকলে আরবান নিশ্চিন্তে নিজের পেট বড় করার কথা ভাবতে পারতেন। জার্মানির বার্লিনে এক নিরাপত্তা সম্মেলনে এমনই তীর্যক মন্তব্য করে সরাসরি হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে নিশানা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 14 ফেব্রুয়ারি বার্লিনে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন লড়াই করছে বলেই আজ ইউরোপ নিরাপদ। এই প্রসঙ্গে তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সমালোচনা করেন। জেলেনস্কি বলেন, যদি রাশিয়ার হুমকি থামানো যায় তাহলে মলদোভা ও রোমানিয়া স্বৈরতন্ত্রের ছায়া ছাড়া স্বাধীনভাবে এগোতে পারবে। এমনকি হাঙ্গেরির প্রধানমন্ত্রীও নিজের পেট নিয়ে ভাবতে পারবেন। বুদাপেস্টে রুশ ট্যাঙ্ক ঠেকাতে সেনাবাহিনী বড় করা চিন্তা করতে হবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইকে ইউরোপের নিরাপত্তার ঢাল হিসেবে তুলে ধরে জেলেনস্কি বলেন, দেখুন ইউক্রেন কি মূল্য দিচ্ছে, কতটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেনীয়রাই ইউরোপের অগ্রভাগ ধরে রেখেছে। 2022 সালে রাশিয়ার হামলার পরপরই ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন করে ইউক্রেন। তবে সেই প্রক্রিয়ায় আপত্তি তোলেন অরবান। ইউরোপের বেশিরভাগ দেশ রাশিয়ার জ্বালানির উপর নির্ভরতা কমালেও হাঙ্গেরি এখনও মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থান বজায় রেখেছে। চীনের জন্মহার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, শ্রমশক্তি কমছে এবং প্রবীণ জনগণ বাড়ছে। জন্মহার বাড়াতে সরকার চেষ্টা করলেও সফল হয়নি। প্রেসিডেন্ট শি জিনপিং উৎপাদন খাতকে স্বয়ংক্রিয় ও প্রযুক্তি নির্ভর করতে উদ্যোগ নিয়েছেন। আন্তর্জাতিক রোবট ফেডারেশন বলছে, বিশ্বে বসানো শিল্প রোবটের বড় অংশ চীনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
চীনের জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, ফলে কয়েক দশকের মধ্যে দেশটি বড় অর্থনৈতিক চাপে পড়তে পারে। শ্রমশক্তির আকার কমছে, বাড়ছে পেনশনভোগী প্রবীণের সংখ্যা। নানা প্রণোদনা সত্ত্বেও জন্মহার বাড়াতে পারেনি সরকার। এই প্রেক্ষাপটে প্রযুক্তিকেই সম্ভাব্য সমাধান হিসেবে সামনে আনছে বেইজিং। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘদিন ধরে উৎপাদন খাতে আধুনিক ও স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছেন। এখন রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই জনসংখ্যাগত ভারসাম্যহীনতার চাপ সামলানোর কৌশলের অংশ হয়ে উঠছে। হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সংখ্যাবিদ স্টুয়ার্ট গ্রিটেল বাস্টেন সতর্ক করেছেন, জনসংখ্যা কাঠামো অর্থনীতির মধ্যে অসামঞ্জস্য বাড়ছে। বিশেষজ্ঞদের মতে সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে স্বয়ংক্রিয় প্রযুক্তিতে চীনের অর্থনীতিকে অন্তত কয়েক দশক বড় ধসের হাত থেকে রক্ষা করতে পারবে। বর্তমানে চীন বিশ্বের বৃহত্তম শিল্প রোবট বাজার। আন্তর্জাতিক রোবট ফেডারেশন জানিয়েছে 2024 সালে বিশ্বে স্থাপিত শিল্প রোবটের অর্ধেকের বেশি চীনে বসানো হয়েছে। এতে বৈদ্যুতিক গাড়ি ও সৌর প্যানেল উৎপাদনে দেশটি প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে। তবে চ্যালেঞ্জও কম নয়। বিশেষজ্ঞরা বলছেন এআই ও রোবট উৎপাদন খাতের প্রায় 70% শ্রমিককে প্রভাবিত করতে পারে। স্বল্প মেয়াদে বেকারত্ব বাড়ায় ঝুঁকি রয়েছে, যদিও দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা বাড়াতে পারে। তাই শ্রমিকদের পুনঃপ্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা জোরদার করা জরুরি। জনসংখ্যা কমার গতি যদি উৎপাদনশীলতা বৃদ্ধির চেয়ে বেশি হয়, তবে শতকের শেষ ভাগে চীন অর্থনৈতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। তবে বিশেষজ্ঞদের মতে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এখনো সময় আছে। প্রশ্ন হলো, এই সময়কে কতটা কার্যকরভাবে কাজে লাগাতে পারবে চীন। শাহিদা রুবি, মাই টিভি। ইসরায়েলি হামলায় সরবরাহ লাইন ও পাইপলাইন ধ্বংস হওয়ায় গাজায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পৌর কর্মকর্তারা বলছেন, প্রায় 85% মানুষ নিয়মিত বিশুদ্ধ পানি পাচ্ছে না। গাজা সিটি এর তাঁবু শিবিরে পানি পেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। তবে পানিবাহী ট্রাক অপ্রতুল। বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলি হামলায় সরবরাহ লাইন ও স্থানীয় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পৌর কর্মকর্তাদের মতে উপত্যকার 85% ফিলিস্তিনি নিয়মিত সুপেয় পানি পাচ্ছেন না। এতে স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে। গাজা সিটির অস্থায়ী তাঁবু শিবিরগুলোতে পানির সংগ্রহে প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বাস্তুচ্যুত মানুষদের। কিন্তু চাহিদার তুলনায় পানিবাহী ট্রাক অপ্রতুল হওয়ায় অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে। শহরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। গাজার পৌরসভার মুখপাত্র হুসনি মাহনা বলেন, অধিকাংশ এলাকায় পানির ঘাটতি ভয়াবহ আকার নিয়েছে এবং এটি জনস্বাস্থ্য সংকটকে তীব্র করছে। এদিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মুখপাত্র প্যাট গ্রিফিথস জানান, ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ব্যবস্থা মেরামতে জরুরি ভিত্তিতে পাইপ ও সরঞ্জাম গাজায় প্রবেশের অনুমতি প্রয়োজন। তার মতে দখলদার শক্তি হিসেবে প্রবেশাধিকার সহজ করার দায়িত্ব ইসরায়েলের। 2 বছরের সংঘাতে গাজার অবকাঠামো প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত। সংঘাত বিরতির পরও প্রয়োজনীয় মেরামত কাজে নানা বাধার মুখে পড়ছেন বাসিন্দারা। আর তার সবচেয়ে নির্মম প্রতিফলন দেখা যাচ্ছে পানির সংকটে। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।